আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কোর্স উম্মুল লুগা আরাবিক ইনস্টিটিউটে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আপনি কেমন আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এই যে অনলাইন ক্লাসের মধ্যে অনেকদিন অনেকদিন বলতে কি বোঝায়? বুধবার ক্লাস হয়েছিল, তারপরে এই শনিবার। তো এর মধ্যে অনেকে উপস্থিত নাই। ৫ জন উপস্থিত হয়েছে মাত্র। একটু হোয়াটসঅ্যাপে আপনারা একটু মেসেজ করে দেন কেউ গিয়ে, ক্লাস শুরু হয়ে গেছে বলে। এনারা হয়তো ব্যস্ত আছেন, হয়তো উপস্থিত হতে পারছেননি। যাই হোক, আমাদের এই অনলাইন ক্লাস কোরআন কোর্সের আজকে ৪র্থতম ক্লাস, ৪ নম্বর ক্লাস। তো আশা করি আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকের অক্ষর চেনাও হয়ে গিয়েছে। জি। যদিও কিছু কারোর চেনার মধ্যে যদি অসুবিধা থাকে বা বুঝতে অসুবিধা থাকে, এখন বলতে পারেন, কোনো অসুবিধা নাই। তো ওর মধ্যে যদি কিছু কাঁচা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে, আশা করি ওটাও ক্লিয়ার হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। দেখুন, আজকে আমাদের লেকচার নম্বর 4 হবে। লেকচার নম্বর 1, 2, 3 আমরা দেখে এসেছি আগের ক্লাসে। আজকে মূল ক্লাসের বিষয় হচ্ছে হরকত। বাংলায় হরকত বলা হয়, আর আরবিতে যাকে বলা হয় হারাকাত। এর সহি উচ্চারণ হলো কি হারাকাত। হারাকাত কাকে বলে? জবর, জের এবং পেশকে হারাকাত বলে। জবর, জের, পেশ যেভাবে কি বুঝবো, বাংলায় যেভাবে রয়েছে আকার, হস্যইকার, হস্যউকার, বাংলায় রয়েছে না, তিনটে থাকে, যে আকার, হস্যইকার, হস্যউকার যে থাকে, ঠিক সেই রকমই আরবির মধ্যেও আকার, হস্যইকার, হস্যউকার থাকে। আহ, আরবির মধ্যে যেটা আকারের দিক থেকে উদাহরণস্বরূপ জবর আকার ধরা হয়, হস্যইকার এই জেরকে ধরা হয়, আর হস্যউকার পেশকে ধরা হয়। আমরা আগে দেখে নিই, উপর থেকে একবার দেখে নিই আমরা। হারাকাত সমূহ, হরকত মাত্র 3টি, হরকত মাত্র 3টি। এবার দেখুন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, দীর্ঘ সময় টানা যাবে না। স্ক্রিন শেয়ারিং দেখা যাচ্ছে? আশা করি একটু জানাবেন। জি আলহামদুলিল্লাহ। দেখা যাচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে।
দেখুন, হরকত মাত্র ৩টি। হরকত ৩টি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। কোন রকম টানা যাবে না, দেরি করা যাবে না, দীর্ঘ সময় টানা যাবে না। দেখুন, এক জবর, এক জের এবং এক পেশকে হরকত বলে। এই যে দেখুন, জবরটা কিভাবে চিনবো আমরা? এই যে এই চিহ্নটা দেখুন, সোজা আকার, বাংলায় যেরকম আকার থাকে, সেই আকারটাকে একটু বেঁকিয়ে লেখা থাকে, এইভাবে বাঁকানো আছে, এই যে এইভাবে বাঁকানো আছে হালকা, এই ডান দিক থেকে বাঁ দিকে হালকা নেমে গেছে। এটা একে বলে কি? জবর। এর নাম কি? জবর। এর নাম জবর। এক জবর। এরপরে দেখুন, ঠিক এই রকমই একই একই জিনিস, একই রকম এইভাবে সোজা করে বাঁকানো রয়েছে, এটাও একই, কিন্তু এই জিনিসটা, এর নাম হলো কি? জের। এর নাম হলো কি? জের। এই যে জাবার, এটা সব সময় জাবার কোথায় থাকে? উপরে থাকে, অক্ষরের উপরে থাকে, হারাকাতের উপরে থাকে। সরি, হারাকাতের উপরে নয়, যেটা আমাদের যে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বর্ণমালা রয়েছে, সেই বর্ণমালা যে অক্ষরগুলো রয়েছে সেই বর্ণমালার উপরে থাকে। জাবার সবসময় বর্ণমালার উপরে থাকে, এইভাবে উপরে থাকে। এটা ধরুন এখানে আলিফ দিয়ে দিলাম, উপরে থাকে জাবার। জাবার সবসময় উপরে থাকে। আর এই জাবারের মতো একই রূপ দেখতে নিচে থাকে জের। এর নাম কি? জের। আমি যদি এই আলিফ দিই, এর নিচে যদি আমি দিই, এর নাম হলো জের, একই রূপ। আর এটা যদি আমি উপরে দিই, এর নাম হলো কি? জাবার। এই জাবার সবসময় উপরে থাকে, এই জাবার সবসময় উপরে থাকে। আর এই জের সবসময় কোনখানে থাকে? নিচে থাকে। যেমন বাংলার দিক থেকে কি হয়? আকার সবসময় পরে থাকে। ধরুন এই অর পরে যে এই আকার সবসময় কি পরে থাকে, সেই রকম জাবার সবসময় উপরে থাকে। আর যেরকম এই যে ধরুন হস্য, বাংলায় যেরকম হস্যইকার, যেমন ধরুন বয় হস্যই বি, বয় হস্যই বি, ঠিক তদ্রূপ জের সবসময় নিচে থাকে, বাজের বি, বাজের বি, এই একই। বুঝা গেল আশা করি? জাবার আর জের বুঝা গেল। জাবার সবসময় উপরে থাকে আর জের সবসময় নিচে থাকে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর এই যে পেশ দেখছেন, এই পেশটা সবসময় কোথায় থাকে? এও উপরে থাকে, এটাও উপরে থাকে। যেরকম বাংলার ক্ষেত্রে কি হয়? কয় হস্যও কু হয়, ঠিক সেই রকম আরবির মধ্যে কাপ পেশ, এই যে কাপ লিখলাম, কাপ পেশ কু, ঠিক একই রূপ। এই যে পেশটা সবসময় কোথায় থাকে? অক্ষরের উপরে থাকবে। আর জের সবসময় অক্ষরের নিচে থাকে। আর জবর সবসময় অক্ষরের উপরে থাকে। তাহলে এটা বোঝা গেল, এক জবর, এক জের, এক পেশ। পেশটা কিভাবে দেখতে? যদি আমি এটা হালকা ছোট্ট ওয়াও লিখি, ছোট্ট ওয়াও এর মতো করে দিলে এটা হলো কি? পেশ, এক পেশ। আর এই জবরটা আলিফের মতো, কিন্তু একটু বাঁকানো রয়েছে, বেঁকিয়ে। জবর উপরে থাকে, জের নিচে থাকে, পেশও উপরে থাকে, নিচে গেলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। হারাকাত কাকে বলে? জবর জের পেশকে হারাকাত বলে। তাহলে এতটা বোঝা গেল আশা করি। একটু জানাবেন, কারোর যদি এখানে বুঝতে অসুবিধা হয় একটু জিজ্ঞেস করে নিতে পারেন এটার মধ্যে। জি, আলহামদুলিল্লাহ বোঝা গেছে। বুঝা গেছে? তা দেখুন এরপরে মাশাআল্লাহ দেখি। বুঝতে পারছি। জি, এরপরে দেখুন, জি, বোঝা গেছে। যেনারা এই এখনই একটু জয়েন্ট হয়েছে, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। একটু তাড়াতাড়ি আমরা টাইম মেনটেন করার মানে একটু চেষ্টা করব। যত টাইম মেনটেন করব তাহলে পড়াটা একটু ভালো হবে। তাদের সামনে যে আমি এই যে বুঝানো শুরু করে দিয়েছিলাম, বুঝিয়ে দিলাম, এটা আপনারা ক্লাসের মধ্যে লাইভ বুঝতে পারলেননি। ওটা আপনাদেরকে আবার ভিডিওতে তাহলে পিছনে পরের দিন দেখতে হবে। এক একবার আমি বলে দিচ্ছি হারাকাত সমূহ।
হারাকাত মাত্র ৩টি। হারাকাত কাকে বলে? জবর, জের, পেশ। এক জবর, এক জের, এক পেশকে কি বলা হয়? হারাকাত বলা হয়। হারাকাতের দীর্ঘ সময় টানা যাবে না। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। এক জবর, এক জের এবং এক পেশকে হারাকাত বলে। কেমন তাড়াতাড়ি করব? উদাহরণস্বরূপ বা জের বি, বা জের বি। আমি বিও বললাম নি, টানলামও নি, তাড়াতাড়ি বললাম বাজের বি, বাজের বি। আমি যদি বলি বা জাবার বা, বা জাবার বা, বা জাবার বা। আর আমি যদি এই উপরে পেশও জুড়ে দিই, বা পেশ বু, বা পেশ বু, তাড়াতাড়ি হয়ে যাবে। কোনো টান টুন হবে না, তাড়াতাড়ি হবে। তাহলে এতটা আশা করি বোঝা গেল। এরপরে আমি একটা জিনিস বুঝাই। আমরা তো আলিফ পড়েছি। এই যে আলিফ পড়েছি, তো এই চিহ্নটা তো কি আলিফ? তো এটা কি আলিফ পড়েছি আমরা, তাই তো? জি, একটু আমার সঙ্গে কথা বলবেন মিউট খুলে। এর মধ্যে একটা আমি জিনিস বুঝাতে চাচ্ছি আপনাদেরকে। হুম। এই যে দেখুন, আমরা এই যে এখানে আলিফ পড়েছি, এক নম্বরের মধ্যে আমরা দেখব যে আমরা আলিফ পড়েছি। আলিফ তো এইটা আলিফ পড়েছি তো আমরা। হ্যাঁ। হ্যাঁ। এই আলিফ যে পড়েছি, এই আলিফের উপরে যখন আমরা এই এইখানে যে হারাকাত পড়া হলো, জবর জের পেশের হারাকাত পড়া হলো, এই হারাকাত যখন আলিফের উপরে আসবে, অন্য কোনো অক্ষরের জন্য নয়, শুধু আলিফের জন্য, যখন এই হারাকাত জবর জের পেশ, এই জবর জের পেশ যদি এই আলিফের উপরে এসে যায়, তিনটে নয় একটাই করে তো আসে, একসঙ্গে তিনটে আসবে তা তো নয়, একটাই করে আসবে জবর জের পেশ। এক- যে কোনো একটা যদি এসে যায় আলিফের উপরে, এই আলিফটার নাম হয়ে যাবে হামজা। এই আলিফটার নাম কি হয়ে যাবে? হামজা। আলিফ হামজা। সবসময় খালি থাকে। আলিফের নাম, আলিফ সবসময় কি থাকে? খালি থাকে। আলিফের উপরে যখন জবরজের পেশ এসে যায়, আলিফের নামটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। হামজা। বুঝতে পারলেন কথাটা? জি। জি, এরপরে দেখুন। হ্যাঁ, তাহলে হারাকাত কাকে বলে? জবর, এক জবর, এক জের, এক পেশকে হারাকাত বলা হয়। হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, কোনো রকম টানা যাবে না। যেমন এখানে দেখুন, এক জবর, এক জবর, এক জবর। জবরটা কি বলছে? আকারের মতো। জবরটা কার মতো? আকারের মতো। বাংলায় যে এই যে আকার আকারের দেখতে, মতো। এই যে বাংলায় যে আকারটা দেখছেন, এই আকারের মতো জবরটা কার কাজ করবে? আকারের কাজ করবে। যার একটু আওয়াজ আসছে একটু মিউট করবেন। দেখুন, এই জবরটা হচ্ছে কি আকারের মতো। যেমন মিম জবর, এটা কি মিম জবর মা, মিম জবর মা, মিম। একটু মিউট করবেন, আপনারা একটু শুনুন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন। একটু শুনুন। মিম জবর মা, মিম জবর মা। জাবার যে বলবেন, জবর জবর বলবেন না, জাবার যে বলবেন, জা রর পর যে জা রয়েছে, জায়ের উচ্চারণ দিয়ে জাবার বলবেন। আশা করি উচ্চারণটা সহি হয়ে যাবে। মিম জাবার মা, মিম জাবার মা। কোনো রকম টান হচ্ছে না। ময়া যেরকম বাংলায় দেখুন, ময়াকারে মা, এই মর পরে যে এই আকার এসছে, এই আকারটা আরবির দিক থেকে দেখতে গেলে জাবার, এক জাবারের কাজ করে। আকার, এই যে আকারটা রয়েছে, এই আকারটা আরবির এক জাবারের কাজ করে। যেমন ময়াকারে মা, আরবির দিক থেকে দেখতে গেলে মিম জাবার মা, মিম জাবার মা। এরপরে দেখুন, এটা কি? নুনের উপরে এক জবর রয়েছে, কি হবে? নুন জবর না, নুন জবর না। আমি যদি না বলি তাহলে ভুল হবে, কোনো রকম টানা যাবে না, সিম্পল। নুন জবর না। যেরকম দন্তনয় আকারে না, দন্তনয় আকারে যদি আমরা না বলি, এটা কি আমরা টানি? কোনো রকমের টানি না। এটাও ঠিক টানা যাবে না। নুন জবর না,
নুন জবর না। এরপরে দেখুন এটা কি অক্ষর? বা। এটা কি আগে আমরা পড়ে এসেছি বা। এই বা, বা এর উপরে কি আছে? এক জবর। তাহলে এটা কি উচ্চারণ হবে? বা জবর বা। বা জবর বা। বা জবর বা, কোনো রকম টান হবে না, সিম্পল ভাবে হয়ে যাবে। তাহলে বোঝা গেল এক জবর আকারের মতো। জবরটা কার মতো? আকারের মতো। ঠিক দেখুন, মিম জবর মা, মিম জবর মা, মিম জবর মা, নুন জবর না, নুন জবর না, বা জবর বা, বা জবর বা। তাহলে আশা করি জবরটা বুঝা গেল। তারপরে দেখুন এক জবরের চলছে কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা। আমরা কাফ এমনি পড়ে এসেছিলাম, কাফ, কাফ এমনি পড়ে এসেছিলাম, কিন্তু যখন আকার যুক্ত হয়ে যাচ্ছে কা হয়ে যাচ্ছে, আকার যখন যুক্ত হচ্ছে কা হচ্ছে। কাফ জবর কা, কাফ জবর কা। কাফ আর বললে হবে না, কাফ তো এই উচ্চারণ ছিল। যেরকম বাংলার ক্ষেত্রে ক ছিল, বাংলার ক্ষেত্রে ক ছিল, কিন্তু আমি ক না বলে যখন আকার যুক্ত হয়ে যাবে, ক এর সঙ্গে যখন আকার যুক্ত হয়ে গেল কা হয়ে গেল, ঠিক সেই রকম আরবির দিক থেকে কাফ নাম ছিল। এই আরবির জবর যখন যুক্ত হয়ে গেল, কাফ জবর কা, কাফ জবর কা, কাফ জবর কা, বুঝা গেল? তারপরে দেখুন এটা কি? লাম। এটা কি? লাম। লাম জবর লা। আমি যদি লাম জবর লাম বলি পুরোপুরি ভুল হবে। কেন? এইটার নাম ছিল লাম, এটার নাম ছিল লাম, কিন্তু উপরে কি এসে গেছে? হারাকাতে এসে গেছে, জবর এসে গেছে। তাহলে আমাকে কি বলতে হবে? লাম জবর লা, লাম জবর লা। যেমন বাংলার দিক থেকে দেখলে গেলে লয় আকারে লা, ঠিক সেই রকমই একই, খুবই সহজ, বুঝে নিলে খুবই সহজ। লাম জবর লা, লাম জবর লা। এরপর দেখুন মিম জবর মা, মিম জবর মা। এরপরে দেখুন তা জবর তা, তা জবর তা। এরপরে দেখুন ফা জবর ফা। ফা যে বলবেন, ফা এর উচ্চারণটা আমি কোথা থেকে বলছিলাম? জিভের আগা এবং সামনে উপরে দাঁতের আগায় লাগালে ফা এর উচ্চারণ বেড়ে যায়, সেখান থেকে হাওয়া হালকা বেরোবে। ফা জবর ফা, ফা জবর ফা, ফা জবর ফা। এরপরে দেখুন ত জবর ত, ত জবর ত। এই যে এখানে একটা প্রশ্ন আপনারা করতে পারেন যে ত জবর তটা কেন হলো? আকার দিলাম, জাবার দিলাম, তাহলে ত জবর তা হলো নি কেন? এখানে একটা প্রশ্ন থাকতে পারে। কেন হলো নি? আমি সেবারে বলেছিলাম আপনাদের যে পুর অক্ষর যে ৭টি, খুস্স খ সদ, খুস্স জগ জদ গইন জগ, খুস্স জগ ত দিয়ে ৩, খুস্স জগ ৩, পেজ কফ আর জ, তারপরে যে জ। তাহলে খুস্স জগ ৩, পেজের মধ্যে দেখুন ত রয়েছে, খ সদ জদ গইন, খ সদ খুস্স, জদ গইন জগ, ৩ ততে ত রয়েছে। তাহলে বুঝতে পারলেন, খ সদ জদ গইন ত কফ জ, এই ৭টা অক্ষরের মধ্যে তও রয়েছে। তাহলে পুর অক্ষর, এই পুর অক্ষর সর্বদা পুর থাকবে, ওই জন্য ত জবর ত হচ্ছে, মোটা হচ্ছে। আমি যদি ত জবর তা বলে দিলাম তাহলে বারিক হয়ে যাবে, মানে পাতলা আওয়াজ হয়ে যাবে, মোটা হলো নি। এই জন্য মোটার জন্য ত জবর তই থাকলো, ত জবর তা হবে না। ত জবর তা হলে তাহলে তা জবর তা হয়ে যাবে, এই যে তা রয়েছে, তাহলে এই তা জবর তা হয়ে যাবে। বুঝা গেল? আশা করি বুঝতে পারতেছেন। এই ত জবর ত, আচ্ছা এই জি। কারণে পুর অক্ষর বলে ত হচ্ছে, পুর অক্ষর বলে আকার আসতেছে নি, শুধু সিম্পল যেই উচ্চারণ ছিল সেটাই হবে। ত জবর ত, দাল জবর দা, দাল জবর দা, দাল জবর দা। এরপর দেখুন সদ জবর স, সদ জবর স, সাও হলো নি, সা হলো নি কেন? সিন জবর সা ছিল, সদ জবর স, সদটা পুর অক্ষর, ৭টি পুর অক্ষরের মধ্যে সদ রয়েছে, ওই জন্য সদ জবর স, সা হলো নি, সই হবে, স, স, স। এর নাম ছিল সদ, এর নাম ছিল
সদ শেষে দাল যুক্ত আছে, দ যুক্ত হচ্ছে বাংলার দিক থেকে দেখতে গেলে সদ, সজ, সদ জবর স, কিন্তু এর উচ্চারণ ছিল দন্তস্বয় ব, দ, সদ। ঠিক আছে, তাহলে এই সদ যে ছিল এখানে সদ জবর স কেন হলো? পুর অক্ষর বলে স, এই শেষের দালটা মুছে গেল। এর উচ্চারণ থাকবে সদ, কিন্তু জবর এসে গেছে, আকার দিয়ে পড়া হচ্ছে, পুরো পুর করে পড়া হচ্ছে মোটা করে। সদ জবর স, সদ জবর স। তাহলে আশা করি বুঝতে পারলেন। আরেকবার আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি। কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নু, তা জবর তা, তা জবর তা। এরপর দেখুন ফা জবর ফা, ফা জবর ফা। এরপরে দেখুন ত জবর ত, ত জবর ত। এরপর দেখুন দাল জবর দা, দাল জবর দা। এরপরে দেখুন সদ জবর স, সদ জবর স, সদ জবর স। বুঝা গেল? বুঝতে পারছেন? এরপরে দেখুন, বুঝতে পারছি। তাহলে এখানে প্রত্যেকটা অক্ষরের যদি যেহেতু দেওয়া নেই, অনেক অক্ষর ছেড়ে গেছে আপনারা পুরোপুরি আমি একবার বলে দিচ্ছি। যেরকম আপনারা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একইভাবে দেখতে পারেন। হামজা জবর আ, যেহেতু আলিফের উপরে জবর এসে যাচ্ছে, এই জন্য জবর আর পড়া হবে, আলিফ আর বলা হবে না। তাহলে এই আলিফটার নাম কি হয়ে যাবে? হামজা জবর আ। আমরা বললে হবে নি যে আলিফ জবর আ, তাহলে এটা ভুল হবে। আলিফ শুধুমাত্র খালি থাকবে, খালি থাকলে যেমন শুধুমাত্র খালি থাকবে আলিফ, তাহলে আলিফের সঙ্গে যখন জবর এসে যাবে, তাহলে আলিফ জবর আ বললে আমার পুরোপুরি ভুল হবে। তাহলে এটা কি বলবো? হামজাহ জবর আ, হামজাহ জবর আ, হামজাহ জবর আ। আলিফ যখনই আলিফের উপরে জবর এসে যাবে, তখন এখানে উপরে ছোট্ট হামজা এসে যাবে। যদিও ছোট্ট হামজার কোথাও যদি নাও লেখা থাকে, তাহলে আমরা তাও একে আমরা বলবো হামজা জবর আ, হামজা জবর আ। বুঝা গেল? আলিফের ক্ষেত্রে আলিফের উপরে যখন জবর জের কিংবা পেশ এসে যাবে, তাহলে আলিফটাকে আমরা হামজা বলবো। বুঝা গেল? তাহলে হামজা জবর আ। আপনি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষরের মধ্যেও আপনি নিজে নিজে পড়তে পারেন। হামজা জবর আ, বা জবর বা, তা জবর তা, ফা জবর ফা, জিম জবর জা, মিম হা জবর হা, খ জবর খ, দাল জবর দা, জাল জবর জা, র জবর র, জা জবর জা, সিন জবর সা, শিন জবর শা, صاد زبر ص، ضاد زبر ض، ط زبر ط، ظا زبر ظ। বুঝা গেল? আইন জবর আ, গইন জবর গ, গইন জবর গ, ফা জবর ফা, কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, নুন জবর না, ওয়াও জবর ওয়া, ওয়া ওয়া, ওয়াও হবে নি, ওয়াও জবর ওয়াও হবে নি, ওয়াও জবর ওয়া, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর আ, ইয়া জবর ইয়া। একই, খুবই সহজ জিনিস আলিফ থেকে নিয়ে পর্যন্ত। তাহলে এখান থেকে এতটা বলে দিলাম। এরপরে দেখুন আমরা যাব হুজুর একটা নিচে। প্রশ্ন ছিল বলুন। যে হুজুর র তো কোনো পুর হরফ না, তবে র জবর র কেন হচ্ছে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন, র জবর র কেন হলো? এবার দেখুন, এটা আমি পড়ার শেষে বলছি আপনাদের বুঝে দেওয়ার পরে। কেমন? ইনশাল্লাহ। আচ্ছা, র জবর র কেন হলো ওটা আমি শেষে বলে দেবো, হ্যাঁ? ঠিক আছে এরপরে দেখুন, যেহেতু আধা ঘন্টা হয়ে গেল, নিচে পড়াতে হবে, পড়ানোর শেষে আমি বলতেছি। এক জের, এক জের, জের কে দেখুন, এক জের হস্যইকারের মতো। এক জেরটা কি? হস্যইকারের মতো। এক জের হচ্ছে হস্যইকারের মতো। যেমন মিম জের মি, মিম জের মি। মি। যেরকম ময় হস্যই মি, হস্যইকারের মতো, এই জন্য বললো হস্যইকারের মতো। মিম জের মি, নুন জের নি, নুন জের নি, নুন জের নি। এরপরে দেখুন
বা জের বি, বা জের বি, বা জের বি। তাহলে আমরা জেরের উচ্চারণটা একবার আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা দেখে নিই। আমি যদি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত আহ, জের দিয়ে পড়ি কেমন লাগবে একবার আমি বলে দিই। এখানে আমি খালি আলিফ থেকে বলতেছি, দেখুন। তাহলে হামজা জের ই, বা জের বি, তা জের তি, সা জের সি, জিম জের জি, হা জের হি, হি হি, খ জের খি, খ জের খি, দাল জের দি, রাল জের রি। তারপরে দেখুন র জের রি, র জের রি, জা জের জি, সিন জের সি, সিন জের সি, তিন জের শি, তিন জের শি, صاد زير صي، صاد زير صي، ضاد زير ضي، ضاد زير ضي، طا زير طي، ظا زير ظي، عين زير عي، غين زير غي، فا زير في، قاف زير قي، কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি। তাহলে এখানে যে ওয়াও এলো, ওয়াও জের কি বলবো আমরা? ওয়াও জের, উই। ওয়াও ভি। জের উই। মানে এর উচ্চারণ হচ্ছে হস্যইকার দিয়ে ই হবে নি, ওয়াউজের ই হবে নি, হাউজের এই যে উই। হস্যইকার যে ই রয়েছে এটা হবে না, ওয়াউজের ই নয়, ওয়াউজের হুম। উই যে বলবো, উই। বয় হস্যই বি দিয়ে যে বলবো, বাজের বির মতো নয়, বয় হস্যই বি যে বলবো, ওয়াউজের বিটা কেমন বলবো? ঠোঁটটা গোল করে, ঠোঁটটা গোল করব হুম। আমরা। ঠোঁট গোল করার পরে সামনের দিকে আওয়াজ নিয়ে যান, ওয়াউজের উই, উই। উই, উই যে উই। বলবেন, ঠোঁটটা গোল করে সামনের দিকে আওয়াজ উই। দেন বিটাকে, উই, উই, উই। উই, উই। 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 বুঝা উই। গেল? তাহলে হুম। ওয়াউজের উই, উই। উই। বুঝা গেল? হুম। আমরা ওয়াউজের বি বলবো, ওই বয়হস্যই বীর মতোই বলবো বা ইংলিশের বীর মতো বলবো, কিন্তু ঠোঁটটা গোল করে সামনে আওয়াজটা দিয়ে বলুন, উই, উই, ওয়াউজের উই। উই। হ্যাঁ, খুব সুন্দর, উই। ওয়াজের উই। হ্যাঁ, খুব সুন্দর, এইভাবেই উচ্চারণ হবে। এরপরে দেখুন, তারপরে দেখুন হা জের হি, হা জের হি, হামজাহ জের ই, হামজাহ জের ই, ইয়া জের ই। বুঝা গেল? ইয়া জের ই। ই। এরপরে দেখুন, তাহলে তাহলে আমরা জেরের পড়া দেখলাম এখন, তাই তো? জবর হয়ে গেল, জেরও হয়ে গেল। এবার আমরা দেখব পেশের পড়া। পেশের পড়া বলতে হস্য উকারের যে পড়া, হস্য উকারের মতো যে পড়া, বাংলার দিক থেকে যে হস্য উকার, সে হস্য উকারের মতো পড়া। কি পড়া ওটা? পেশ। পেশকে বলে হস্য উকারের মতো বাংলার দিক থেকে, এই পেশ। পেশটা কার মতো দেখতে? ছোট্ট ওয়াও এর মতো দেখবেন যখন। বুঝা গেল? এরপরে দেখুন, এরপরে দেখুন, একটু মিউট করবেন, এখন পড়াটা একটু শুনে নেন। হস্য একটু উকারের জোরে মতো করে পেশ, আওয়াজটা বলবেন। যেমন মিম পেশ মু, মিম পেশ মু, নুন পেশ নু, বা পেশ বু। এরপরে দেখুন কাফ পেশ কু, লাম পেশ লু, মিম পেশ মু, তা পেশ তু, সা পেশ সু,
ত পেশ তু, দাল পেশ দু, সদ সদ পেশ সু, সদ পেশ সু। এরপরে দেখুন, ঠিক আছে। এবার আমি এইটাকে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত একবার দেখে দিই আপনাদেরকে কিভাবে উচ্চারণ হবে, তাই তো? দেখুন, জি। তাহলে আমরা যদি এই অক্ষরটাকে এখানে পেশ দিই, পেশ দিয়ে যদি পড়ি, তাহলে কি উচ্চারণ হবে? হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, ফা পেশ হু, 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 সু সু বলবো না, হু, 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 এই আওয়াজটা না আসে। সিনের মতো ছোট সিন বা বড় সিনের মতো আওয়াজটা না আসে। ফা পেশ হু, ফা পেশ হু, ফা পেশ হু। সিম্পল ভাবে, খুবই সহজ। একটু চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। ফা পেশ হু, ফা পেশ হু, জিম পেশ জু, জিম পেশ জু, হা পেশ হু, হা পেশ হু, খ পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, দাল পেশ দু, জাল পেশ রু, জাল পেশ রু, র পেশ রু, র পেশ রু, র পেশ রু, জা পেশ জু, জা পেশ জু, জা পেশ জু, 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 সিন পেশ সু, 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 ছোট সিন। এরপরে দেখুন বড় সিনের শিন পেশ সু, সিন পেশ সু, বোঝা যাচ্ছে? সিন পেশ, বোঝা যাচ্ছে? সিন পেশ সু, সিন পেশ সু, সিন পেশ সু। এরপরে দেখুন পদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, সদ পেশ সু, সু, সু। এরপরে দেখুন রদ পেশ রু, রদ পেশ রু, রদ পেশ রু, রদ পেশ রু, বুঝা যাচ্ছে? এরপরে দেখুন ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু, ত পেশ তু। এরপরে দেখুন র পেশ রু, র পেশ রু, র পেশ রু। এরপরে দেখুন আইন পেশ উ, উ, আইন যে বলছি গলার মাঝখান থেকে একটু চেপে যে বলছি, এই আইনের আওয়াজটা আইন পেশ উ, উ, উ। আইনটা গলার মাঝখান থেকে একটু চেপে আওয়াজ বেরোবে। হামজা পেশ উ যে হয়, আইন পেশ উ না হয়ে যায়। আইন পেশ উ, হামজা পেশ উ, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আইন পেশ উ, আইনটা গলার মাঝখান থেকে চেপে উচ্চারণ বের হবে। আর হামজা যে রয়েছে সেটা সিম্পল ভাবে যেভাবে গলার শুরু থেকে কণ্ঠনালীর শুরু থেকে আসে। বুঝা গেল? আইন পেশ উ, আইন পেশ উ। এরপরে দেখুন খুব সুন্দর। এরপর দেখুন গইন পেশ গু, গইন পেশ গু, গইন পেশ গু। এরপরে দেখুন ফা পেশ ফু, ফা পেশ ফু, ফা পেশ ফু। এরপরে দেখুন
কফ পেশ কু, কফ পেশ কু, কফ পেশ قاف কু। পেশ কু, এরপরে قاف দেখুন পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, কাফ পেশ কু, কু, কাফ পেশ কু, কু ছোট করে পাতলা করে কু, কু কাফ জিহ্বার পেশ গোড়া থেকে কু, একটু আগে কু, কু, কু। কু, একটা রয়েছে কু, কু, কফ কু, রয়েছে একটা, এই যে কফ রয়েছে এটা গলার গলার শেষ, জিহ্বার শুরু যেটা জিহ্বার গোড়া রয়েছে, জিহ্বার গোড়ার সোজাসুজি থেকে এটা কু, 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 কফ পেশ কু, কু। কু, কু। আর এই কাফটা যে রয়েছে গলার মানে জিহ্বার গোড়া থেকে একটু আগে, কাফ পেশ কু, কাফ পেশ কু, এটা পাতলা করে। আর এটা দেখুন কাফ লাম, পেশ কু, লাম পেশ লু, লাম পেশ লু। এরপর দেখুন মিম লাম পেশ পেশ মু, কু, মিম পেশ মু, মিম পেশ মু। মিম পেশ মু, এরপরে দেখুন মিম পেশ মু, নুন পেশ নু, নুন পেশ নু, নুন পেশ নুন নু। পেশ নু, এরপরে দেখুন ওয়াও পেশ উ, ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ, আমরা ওয়াও পেশ উ, হামজা যে রয়েছে, হামজা ইয়া ওয়াও, এই যে হামজা ইয়া ওয়াও, হামজা, এই দেখুন এই যে হামজা পেশ উ, আর এই যে আমি ইয়া লিখলাম, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, আর ওয়াও পেশ উ। এর মধ্যে পার্থক্য থাকবে, পার্থক্য বলতে হামজা পেশ উ, ইয়া পেশ ইউ, আর ওয়াও পেশ উ। একটু হামজা হালকা পেশ উ, মোটা করে ইয়া উ, পেশ উ। এই আলিফের মতো যেন উ উ না হয়ে যায়। আলিফ হামজা পেশ উ হয়, আর ওয়াও পেশ উ, একটু পাতলা করে উ, উ, উ। ওয়াও পেশ উ, উ, ওয়াও উ, পেশ উ, উ, ওয়াও পেশ ওয়াও উ। পেশ উ, ওয়াও এরপরে দেখুন পেশ উ, হা পেশ ওয়াও হু। পেশ উ, এরপরে দেখুন ওয়াও পেশ উ, হা পেশ হু, হা পেশ হু। এরপরে দেখুন হ্যাঁ হামজাহ পেশ পেশ উ, উ, হামজাহ হ্যাঁ পেশ পেশ উ, উ, হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ, হামজাহ পেশ উ। এরপরে দেখুন ইয়া পেশ হামজা ইউ, পেশ ইয়া উ, পেশ হামজা ইউ, পেশ উ, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইয়া ইউ। পেশ ইউ, হ্যাঁ, ইয়া খুব পেশ সুন্দর। ইউ, আরেকটা জিনিস আপনাদের আগের ক্লাসে দেখানো হয়নি এটা। ইয়া পেশ এরপরে ইউ। দেখুন, এটা দেখানো হয়েছিল নি, এই জন্য আমি এখন দেখে দিচ্ছি। এটা কি, এটা কি রয়েছে একটু বলুন? লাম, 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 লাম যুক্ত আলিফ, লাম আলিফ, যুক্ত আলিফ, আলিফ, তাহলে সমান এই লাম আলিফ। লাম আলিফটা লাম, কেমন হচ্ছে একটু দেখে নেন। লাম হুম, আলিফটা কেমন হচ্ছে বোঝা যাচ্ছে? এইখান জি, থেকে শুরু হয়ে এদিকে লামের মতো এসে গেল, আর এদিক থেকে হুম, আলিফ এসে গেল, দিয়ে জুড়া হয়ে গেল। এই ঠিক হুম, এইভাবে আসবে, এসে গেল। বা আমি এরম করেও লিখলে লাম আলিফ হবে। যদি আমি এরম করে লিখি, এইভাবে করে লাম লিখলাম, লাম লেখার পরে আলিফ টেনে দিলাম, এটাও লাম আলিফ হবে। আমি যদি এইভাবেও লিখি, সবটাও এইভাবে এইভাবে করে, এইভাবে করে, এইভাবে টেনে দেওয়া থাকলে এটাও কি হবে? লাম আলিফ। তাহলে লাম আলিফটা চেনা গেল কিভাবে? এভাবে যুক্ত থাকলে এটার নাম লাম আলিফ। লাম যুক্ত আলিফ, লাম আলিফ। এটার চিহ্ন, এটা হলো কি লাম আলিফ। এটা ১ম দিন ক্লাসে ছিল। এটা আমার মিস্টেকের জন্য ছেড়ে গিয়েছে। এটা আমার ১ম দিন আপনাদেরকে দেখানো হয়নি। এজন্য দেখে দিলাম আজকে। এরপরে দেখুন, তাহলে আজকে আশা করি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত জবর, জের, পেশের যে হারাকাত রয়েছে, সে হারাকাত আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি। ইনশাআল্লাহ। এরপরে দেখুন
যেটা আপনারা বলছিলেন যে র জবর র জবর র, এটা বাংলার ক্ষেত্রে কেন হলো না? এটা বাংলার ক্ষেত্রে কেন হলো না? যে র জবর র জবর রাও তো হতে পারতো, রটা কেন হলো? রটা কেন হলো, তাই তো? কেন হলো? হ্যাঁ, কেন হলো শুনুন মন দিয়ে। এটা র জবর র হলো, রা হলো নি কেন? রটাও হচ্ছে এক ধরনের পুরঅক্ষর, রটাও হচ্ছে কি পুরো অক্ষর। পুরঅক্ষর, কিন্তু ওই ৭টি যে পুরঅক্ষর রয়েছে ওর মধ্যে নাই। কার মধ্যে নাই? ওই যে ৭টি যে হরফে মুস্তা সাতটি। আলিয়া অক্ষর যে ৭টি রয়েছে, খুস্স জগতিন নফিজ, খ সদ, জদ গইন, ত কফ জ, এই যে ৭টা অক্ষর যে রয়েছে, ৭টা অক্ষরের মধ্যে কিন্তু রটা নাই। ৭টা অক্ষরের মধ্যে র নাই। র নাই। রটা আলাদাভাবে রয়েছে। আপনারা র পুর বারিকের পড়া নিশ্চয়ই পেয়ে যাবেন আগের পড়ায়, সেখানে বুঝতে পারবেন। রর মানে এর কায়দা রয়েছে। র কখনো পুর হয়, কখনো বারিক হয়। বুঝেছেন? এই জন্য রটাও একটা পুর হুম, অক্ষর। ওই জন্য ওটা র জবর রই আছে। কিন্তু র জবর যদি রা দিয়ে দিত তাহলে বারিক হয়ে যেত, মাঝহুল পড়া হয়ে যেত। ওর উচ্চারণ আলাদা হয়ে যেত। বুঝা গেল? জি। জি। জি আর কিছু হুজুর, জানা থাকলে যে বলবেন। আরেকটি প্রশ্ন ছিল, বলুন। যে ৭টি পুর হরফ রয়েছে, হ্যাঁ, সেগুলোতে কি খালি জবরের ক্ষেত্রে উচ্চারণ আলাদা হবে আর জেরের ক্ষেত্রে কি উচ্চারণ আলাদা হবে? বুঝতে পারলাম না আপনার প্রশ্নটা, আরেকবার বলুন। যেমন ৭টি পুর হরফ রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, যেমন সদ, জবর, স। স, হ্যাঁ, হ্যাঁ, আর তেমনি সদ জের, সদ এর সুই কেন হচ্ছে? হ্যাঁ, সুই হচ্ছে এটা আপনাদের বুঝানোর ক্ষেত্রে। জবরের দিক দিয়ে যেটা আপনার আমি বললাম যে জবরের ক্ষেত্রে যখন আসবে, আকারের হ্যাঁ, পড়া জবর যেহেতু, আকারের পড়া হ্যাঁ, জবর যেহেতু, জবর। তো হুম, জবরের ক্ষেত্রে যখন সদ জবর স হচ্ছে, সা হলো নি, কিন্তু পুরের হুম, জন্য সা হলো নি, পুর হচ্ছে হুম, বলে স হচ্ছে। আর হুম, সদজের যে সুই বলছি, এটাও পুর করে সুই বলছি, কিন্তু হস্যইকার জুড়তেছে সদজের সুই, সুই। যেহেতু হ্যাঁ, জেরটা হচ্ছে কি হস্যইকারের পড়া, ওই জন্য সদজের সুই। আর সুই। যদি আমি হস্যইকার না জুড়াই এখানে, সদজের সুই ছাড়া আর কিছু তো, আর কিছু কি বলা যাবে? আর তো কিছু বলাই জি। যাবে না। সদজের সুই হবে, সদজের সুই, সুই, সুই। বুঝতে হুম, পারলেন? তজের তুই, তজের হুম, তুই, সুই। কিন্তু আর হস্যইকার যুক্ত হচ্ছে। পেশের ক্ষেত্রে? পেশের ক্ষেত্রে সদ পেশ সু, হস্যইকার যুক্ত হুম, হবে। আকারের ক্ষেত্রে শুধু, আকারের ক্ষেত্রে আকারটা যুক্ত হবে নি পুর অক্ষরে। আকারের ক্ষেত্রে পুর অক্ষরে আকার যুক্ত হবে নি। আকার যুক্ত হলেই তো তাহলে বারিক হয়ে যাবে। বুঝা গেল? দেখুন এখানে আপনাদের একটু বলি। এই যেমন ত জবর ত, এই ত জবর ত, এটা তো পুর অক্ষর, তাই তো? জি, জি, আমি যদি জি, পুর অক্ষরে, আমি যদি জবরের জায়গায়, আমি যদি জবর লেগেই দিই, আমি যদি ত জবর ত আছে, কিন্তু আমি যদি আকার জুড়াই তাহলে কি হয়ে যাবে? ত জবর তা। তা হয়ে যাবে। তাহলে তা এখানে তা জবর তা আছে, ত জবর তা হুম, কোনোদিন হবে নি পুর অক্ষর। ত জবর ত, মোটাই তো হবে পুর হবে, মোটা হবে পুর হবে। বুঝা গেল? শুধু আকারের ক্ষেত্রে এটা হবে, হ্যাঁ, আর জের আকারের পেশের ক্ষেত্রে ক্ষেত্রে এটা এই হবে পুর না। অক্ষরে আকার, আকার যুক্ত হবে না। আকারের ক্ষেত্রে পুর অক্ষরে আকারটা আকার যুক্ত হবে না। যুক্ত হবে না। বাদবাকি জি। জের আর পেশে যেভাবে উচ্চারণ হয় সেভাবেই হবে, পুর করে হবে। যেমন সদ জবর স, সদ জের শুধু সুই, সদ পেশ সু। শুধু হ্যাঁ বলুন। শুধু ৭টা অক্ষরের ক্ষেত্রে এটা হবে, তাই তো? হ্যাঁ, ৭টা ক্ষেত্রে, ৭টা অক্ষরের ক্ষেত্রে, জবরের ক্ষেত্রে শুধু আকারটা যুক্ত হবে না। বাদ।
আকারের জায়গায় অ হবে আরকি। যেটা আছে সেটাই থেকে হ্যাঁ, যাবে। হ্যাঁ, আকারের জায়গায় যেভাবে আছে ওইভাবে পুর করে মোটা করে পড়া হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কিছু যদি জানার থাকে বলবেন। যাই হোক, এটা জবর জের পেশ আপনারা বুঝতে পারলেন, হারাকাত? জি, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ। জি, জি। ভালো, আলহামদুলিল্লাহ। তো হুজুর, জি, বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন হুজুর? জি, আলহামদুলিল্লাহ। বলছিলাম আমি তো ভালোভাবে ক্লাস করতে পারছিলাম না জি। সমস্যার কারণে। তো এই কারণে একটু মানে ১ম থেকে একটু শোনালে একটু ভালো হতো। আপনি ক্লাস করতে পারেননি? আপনি ওই ভিডিও যে আপনাদের রেকর্ড করে ছাড়া হয় বা গ্রুপে দেওয়া হয়, আপনি কি দেখেননি? তো হুজুর দেখার তো সময় পাইনি মানে একটা ক্লাস মানে না, সমস্যা কাজের আপনাকে মধ্যে তো আছি তো ব্যস্ত আছি তো। শুনুন, এই ক্লাসের মধ্যে তো পিছনের পড়াগুলো তো দেখানো সম্ভব নয়। পিছনে পড়া দেখানোর জন্য তো একমাত্র রেকর্ড করে ভিডিও আপলোড করা হয় ইউটিউবে। এই কারণে তো আপনাকে ইউটিউবটা দেখতে হবে। যখন আপনি এই ক্লাসটা করতে পারলেননি ১ ঘন্টা, তাহলে আপনাকে একটা ১ ঘন্টা অন্য টাইম বেছে নিতে হবে। সেই টাইমে আপনাকে বিগত যে ক্লাসগুলো হয়ে গেল তার ভিডিওটা দেখে আপনাকে মশক করতে হবে, প্র্যাকটিস করতে হবে। সেটা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। ওটা জি। করে নেবো। কিন্তু আমি বলছিলাম যে আমার পড়াটা সহি আছে কিনা মোটামুটি আমি একটু পড়ছি মানে যতটুকু মানে ইয়ে করেছি। এটা একটু বললে কিছু মানে আপনি শোনেন। কথাটা আপনার কাটা, কাটা আসছে। আমি বুঝতে পারছি না, শুনতে পাচ্ছি না। বলছি যে মানে ১ম থেকে মানে আমি একটু শোনারও কথা বলছি। আমি শোনাবো বলছি। হ্যাঁ, ওটা তো নো প্রবলেম। ওটা তো আপনি শোনাতে পারেন। আমি তো এই যে আজকে যে জবরের পড়া, হারাকাতের পড়া দিলাম, এই পড়াটা তো আমি আ আপনাদের হয় কালকের সবকে শুনতে পারি বা তারপরে আমি টাইম করে শুনবো। কিন্তু এর আগে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে ২৯ টি হরফ হ্যাঁ পড়ানো ওইটা হয়েছে, এই ২৯ টি হরফ আপনি যদি আমাকে শোনাতে চান, আমি শুনতে চাই। কোনো অসুবিধা নাই। হ্যাঁ ওইটাই বলছি আমি। জি, জি। ওটা তো আমি শুনবো। ওটা আপনি যখন ইচ্ছা বলবেন আমি সেটা শুনতে রাজি আছি। সেটা অসুবিধা নাই। না, আমি ভেবেছি কি পিছনের যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা আপনার করা হয়নি, শোনা হয়নি। তাই আমি ভাবছি ওই পিছনের পড়াটা আপনি বলতে বলছেন এখন আরকি। ঠিক আছে? ওটা কোনো অসুবিধা নেই। টাইম তো হয়ে এলো। ওটা ইনশাআল্লাহ আপনি আপনি আগের ক্লাসে জয়েন্ট হবেন। জয়েন্ট হলে আমি পড়াটা শুনে নিয়ে আপনাদের আগের পড়াটা আমি দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? ইনশাআল্লাহ বুঝতে পেরেছেন? ঠিক জি, 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 জি। জি। আজকে তো টাইম হয়ে এলো। প্রায় আ ৬ মিনিট বাকি অনেকক্ষণ ক্লাস হয়ে গেল। ৬ মিনিট বাকি আছে। জি, জি, জি। সেটা কোনো অসুবিধা নাই। তো আমি যেটা আর ৫ টা মিনিট বাকি রয়েছে। তো আমি সেই তাউজ তাসমিয়া যেটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ যে আগের ক্লাসে আমি একটু বলেছিলাম, সেই আউযুবিল্লাহটা আমি একটু মশক করাতে চাচ্ছি তাউজটা। হালকা করে আমি মশক করে দিই। তারপরে সূরা ফাতিহা আপনাদের একটু জি, মশক জি। করাবো। আগে আউযুবিল্লাহ আর বিসমিল্লাহটা যদি হয়ে যায়, তারপরে আমি সূরা ফাতিহাটা মশক করাবো। বুঝতে পেরেছেন? তো আমি একবার বলতেছি আপনারা শুনুন। أعوذ بالله من الشيطان الرجيم কেটে, কেটে আমি বলতেছি যেভাবে উচ্চারণ করবেন। আউযু আ হামজা যাবার আ যে পড়েছি উ আইন পেশ উ যে পড়েছি আইন ও পেশ উ একটু টানুন। আউ রাল পেশ রু আমরা পড়েছি রু। আউযু 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 বিল্লাহি। আউযু হ্যাঁ, আমারটা একটু শুনুন, মন আউযু দিয়ে শুনুন। বিল্লাহি আমি বলতেছি একটু মন দিয়ে শুনুন। এখন মিউট বিস করুন। আমি সবার শেষে আপনাদের সবারই শুনবো। যেগুলো আমি মশক করাচ্ছি ওটা আমি সময় করে, করে শুনবো ইনশাআল্লাহ। তো এখন শুনুন, মন দিয়ে বুঝতে পারবেন।
আউযু আউযু আমি কিভাবে টান দিচ্ছি একটু দেখবেন। আউযু আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ মিনাশ শাইতা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নির্রাজিম أعوذ بالله من الشيطان الرجيم তারপরেরটা আমি বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি এটা আপনাদের মুখস্থ রয়েছে। তো এটা আমি বলে দিচ্ছি যেহেতু আরেকটু আপনারা ভালো করে করে নিবেন। হ্যাঁ, এটা মশক করবেন, শুনতে থাকবেন। তারপরে ইনশাআল্লাহ সূরা ফাতিহাটা আমি মশক করাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি ইনশাআল্লাহ আজকের যে সবকটা দিলাম সেটা ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। তো এটা আপনারা মশক করবেন, পিডিএফ পেয়ে যাবেন। সেই পিডিএফ দেখে আপনারা প্র্যাকটিস করবেন, চেষ্টা করবেন। তো সামনের সবকে ইনশাআল্লাহ আমি আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত প্রত্যেকের জবর জের পেশ দিয়ে যে উচ্চারণ কাউকে আমি জিজ্ঞেস করব যে আপনি পেশ দিয়ে বলুন, আপনি জের দিয়ে বলুন, আপনি জবর দিয়ে বলুন। এইভাবে আপনারা প্র্যাকটিস করে রাখবেন। ইনশাআল্লাহ আমি শুনবো। তো আজকের মতো ক্লাস এইখানে হলো। সময় তো হয়ে এলো। তো জি, আজকের মতো ক্লাস এখানে সালাম আমি স্টপ করছি। ভালো থাকবেন, সুস্থ আসসালামু থাকবেন। আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনিও ভালো থাকবেন জি, ইনশাআল্লাহ। জি। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, ফি আমানিল্লাহ। আর ক্লাসের অনেকদিন শেষে দেখা হলো। আপনারা একটু WhatsApp এ হাজিরিটা দিয়ে দিবেন। নাম্বার অনুযায়ী আপনারা পাঠিয়ে দিবেন। ওটা যদিও আমার খেয়াল যদি নাও থাকে বলতে, তো আপনারা খেয়াল করে পাঠিয়ে দিবেন। ঠিক আছে? আচ্ছা, ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া وعليكم রাহমাতুল্লাহি السلام ورحمة الله وبركاته আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি